আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। দু একদিনের মধ্যে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বললেন মির্জা ফখরুল। ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ 1842 জনের প্রার্থিতা। কাল থেকে আপিল শুনানি, নির্বাচনের পথেই আছে দেশ, মন্তব্য রিজওয়ানার। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাবে। বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে NEIR পদ্ধতি। ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দী মাদুরো। যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ চালাবেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ, দাবি ট্রাম্পের। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর কথা ICC-কে জানালো BCB। বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক। বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, BJME এর সভাপতি মাহমুদ হাসান খান, BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম, BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল সহ দেশের সকল ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একই সাথে দেশের শীর্ষস্থানীয় সব গ্রুপ ও কোম্পানির শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে কলকারখানায় নিরাপত্তা, মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তারা। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সন্ধ্যায় সিলেটে এসব তথ্য জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কাই নেই। একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সিলেট থেকে শিগগিরই শুরু হবে নির্বাচনী প্রচার। পূর্ণ দায়িত্ব নেবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান। জয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই। এর আগে সিলেটে পৌঁছেই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সারা দেশে 1842 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে 723 জনের মনোনয়নপত্র। যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা, এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না।
ফরিদপুরে এক আসনে বিএনপি ও জামায়াত সহ 15 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 8 জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। পরে তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি 15টির মধ্যে। 7টির মধ্যে 6টি হচ্ছে দলীয় এবং 1টি হচ্ছে স্বতন্ত্র। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি প্রার্থীদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 35 জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। আজকে এই বাছাই শেষ দিন এবং কোনো স্থগিত নেই, আমরা সব মনোনয়নপত্রের রায় ঘোষণা করেছি। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য, এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন। রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায় মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের সংখ্যা 4 থেকে 6 হাজার হতে পারে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন কমিশনের সদস্যরা। হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এ সময় আরও কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। গাজীপুর, বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানিয়েছে প্রসিকিউশন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী। এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আসামিপক্ষের শুনানির জন্য 6 জানুয়ারির সময়ে নির্ধারণ করা হয়। রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ। গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।